সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আমরা আজকে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে টাইম ভ্যালু অফ মানি বা অর্থের সময় মূল্য। সো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের এটা একটা বেসিক বা কোর কনসেপ্ট। এটা না জানলে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের অন্য সব বিষয় আসলে বোঝাটা অনেক কঠিন হয়ে যায়। তো এই জন্য এই বিষয়টা আমাদের ক্লিয়ার হওয়া দরকার, যাতে আমরা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের আরও অন্য অন্য বিষয় ভালোভাবে বুঝতে পারি। তো দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যাই। টাইম ভ্যালু অফ মানি এটা বলতে আমরা কি বোঝাচ্ছি, তো এটা আসলে ক্লিয়ার হওয়ার আগে আমরা একটু টাইম নিয়ে একটু ক্লিয়ার হয়ে নিই। যখন আমরা কোনো জায়গায় দেখব যে এখানে বলা আছে যে ইয়ার জিরো বা টাইম জিরো, ইয়ার ওয়ান, ইয়ার টু, এরকম কোনো জায়গায় যখন দেখব তখন আমাকে কি বুঝতে হবে? যখন দেখব যে ইয়ার জিরো, এটার মানে হচ্ছে এটা হচ্ছে আজকেই, এখনই, প্রেজেন্ট, টুডে, আজকের ডেটে, এটাকে বলছি আমরা ইয়ার জিরো। ইয়ার ওয়ান মানে হচ্ছে আজকে থেকে এক বছর পরে, ঠিক আজ থেকে, আজকের যে ডেট, এই ডেট থেকে এক বছর পরে 365 দিন পরের যে সময়টা, সেটাকে আমরা বলছি ইয়ার ওয়ান। আবার ইয়ার টু মানে হচ্ছে যে ইয়ার ওয়ান থেকে 365 দিন পরে, এরকম ইয়ার টু। এভাবে এটাকে আমরা বলছি যে ইয়ার জিরো মানে হচ্ছে আজকেই, আর ইয়ার ওয়ান মানে আজ থেকে 365 দিন পরে বা ঠিক এক বছর পরে, এটাকে আমরা বলছি ইয়ার ওয়ান। তো এভাবে আমরা এটাকে টাইমটাকে বুঝি বা টাইমটাকে ডিফাইন করি। সো এখন আমরা একটু আসি যে টাইম ভ্যালু অফ মানি নিয়ে। টাইম ভ্যালু অফ মানিটা আসলে কি? সো টাইম ভ্যালু অফ মানিটা আসলে আমরা যদি একটু বোঝাতে যাই তাহলে আমরা একটা এক্সাম্পল নিতে পারি। যে ধরি যে আমার দাদু আমাকে একটা অফার দিলেন যে ঠিক আছে, তোমাকে আমি একটা অফার দিলাম, তুমি এটা অ্যাকসেপ্ট করো। তো তিনি অফারটা এরকম দিলেন যে আমি তোমাকে 1 লক্ষ টাকা দিব। অফারটা দিলেন যে আমি তোমাকে 1 লক্ষ টাকা দিব, বাট টাকাটা আমি, অফারটা এরকম যে ইয়ার জিরো অর্থাৎ এখনই দিব 1 লক্ষ টাকা, টাকা 1 লাখ এখনই দিবে, অথবা ইয়ার ওয়ান, সেখানে দেব টাকা 1 লাখ, অথবা ইচ্ছা করলে ইয়ার টু বা সেকেন্ড ইয়ার শেষে, দ্বিতীয় বছর শেষে আমি দিব হচ্ছে 1 লাখ। তো এরকম একটা অফার দিলেন যে অফারটা এরকম, আমি তোমাকে 1 লক্ষ টাকা দিব, এখনই দিব 1 লক্ষ টাকা, অথবা 1 বছর পরে দিব 1 লক্ষ টাকা, অথবা 2 বছর পরে দিব 1 লক্ষ টাকা। যে কোনো একটা অপশান নিতে হবে আমাকে, হয় এখনই নিতে পারি, অথবা 1 বছর পরে নিতে পারি, অথবা 2 বছর পরে আমরা 1 লক্ষ টাকাই নিতে পারি। সো সেক্ষেত্রে আমরা কোনটা চুজ করব? তো অবশ্যই এখানে আর সন্দেহ করার কিছু নেই, অবশ্যই আমরা যেটা চুজ করব সেটা হচ্ছে এখনই 1 লক্ষ টাকা আমরা নিব। কেন আমরা এটা এখনই নিব? কারণ আমরা যাকেই প্রশ্ন করি না কেন, সে যদি যৌক্তিক হয়, রেশনাল হয়, তা সে যদি মাথা ঠিক থাকে, তাহলে তো সে অবশ্যই 1 লক্ষ টাকাটাই নিবে। সো আমরা এটা এখানে সে 1 লক্ষ টাকা কেন নিচ্ছে, 1 বছর পরে কেন নিচ্ছে না? কারণ এখানে কিছু ব্যাপার, ফ্যাক্টর আছে এখানে। এই জায়গায় টাইম ভ্যালু অফ মানির যে টাইম ভ্যালু অফ মানি, তার যে একটা যে অর্থের সঙ্গে যে সময়ের একটা মূল্য আছে, এটা যে আমরা এটাকে অ্যাটাচ করতে পারি, সেটা একটা কোর কনসেপ্ট বা আমরা ধারণা এখান থেকে পাইতে পারি যে আমি কেন এখনই নিতে চাচ্ছি। কারণ হচ্ছে এখানে অনেকগুলো কারণ থাকতে পারে। আপনারা হয়তো চিন্তা করতে পারেন যে আমি 1 লক্ষ টাকা কেন এখনই, এটা কেন সবাই এই অপশানটাই নিতে চাইবে যে 1 লক্ষ টাকা আমি আজকেই নিব। কেন নিতে চাইবে? কারণ হয়তো এখানে অনেক অনিশ্চয়তা আছে। দাদু আগামী বছর বাঁচবে কি বাঁচবে না তারও হয়তো ঠিক ঠিকানা নাই। সে এখন দিতে চাইছে, পরবর্তী বছরে যে হয়তো তার মন মাইন্ড চেঞ্জ হয়ে যেতে পারে, আমি তোমাকে দিব না। বা এরকম হইতে পারে যে হয়তো 1 বছর পরে সে হয়তো দিতেও চাইতে পারে, বা তার সেই ক্ষমতাটা নাই, হয়তো বা এরকম হয়ে যেতে পারে, তার সে দেউলিয়া হয়ে যেতে পারে, তার টাকা পয়সা ধ্বংস হয়ে যেতে পারে, তার টাকাই নাই, এরকমও হয়ে যেতে পারে। তো তার মানে হচ্ছে যে আমরা এখনই 1 লক্ষ টাকা নিচ্ছি। অর্থাৎ আমি যদি এরকম হইতো যে এই 1 লক্ষ টাকা আর 1 বছর পরে 1 লক্ষ টাকা আমার জন্য সেম হইতো, তাহলে আমি বলতাম যে কোনো একটা দিয়ে দিন, তাহলে হবে। বা এই 1 লক্ষ টাকা 2 বছর পরের 1 লক্ষ টাকা যদি সেম হইতো, তাহলে আমি হয়তো বলতাম যে কোনো একটা দিয়ে দিলেই হলো, যে কোনো সময় দিয়ে দিন, এখন দিলেও হবে, 2 বছর পরে দিলেও হবে, 5 বছর পরে দিলেও হবে, বা 10 বছর পরে দিলেও হবে। তাহলে সেটা যেহেতু আমি বলছি না, তার মানে এই 1 লক্ষ টাকা হলো যে কিছু স্পেশাল কিছু আছে, হ্যাঁ, যে এই 1 লক্ষ টাকা আর 2 বছর পরে 1 লক্ষ টাকা সেম না। তো যাই হোক, এখন যেটা আমরা একটু দেখব সেটা হচ্ছে যে আসলে যে আজকের এই 1 লক্ষ টাকা যে 1 বছর পরে 1 লক্ষ টাকা যে সেম না, আমরা একটু অন্যভাবে চিন্তা করে দেখতে পারি। যে ধরে নেন যে আমাকে একজন একটা অফার দিল যে ইয়ার জিরো, ইয়ার জিরো, ইয়ার ওয়ান মানে 1 বছর পরে, ইয়ার টু 2 বছর পরে, আর ইয়ার থ্রি 3 বছর পরে, এরকম। সো আমাকে যদি কেউ বলে যে আজকে তোমাকে আমি 100 টাকা দিব,
অথবা 1 বছর পরে 100 টাকা দিব, অথবা 2 বছর পরে 100 টাকা দাম, বা 3 বছর পরে 100 টাকা। এগুলো কি সব আমার জন্য কি সেম নাকি, যে আজকে 100 টাকা আবার 1 বছর পরে এটা ইকুয়াল টু 100 টাকা হবে, বা এটা আমি হলো যে যদি চিন্তা করি যে আরও মানে 2 বছর পরে 100 টাকা, 3 বছর পরে 100 টাকা, এটা কি সেম হবে? এই সবগুলো কি সেম? আমি যদি আজকেই চিন্তা করি, সে ফর এক্সাম্পল আমি এই 100 টাকা আমি আমার স্পেশাল একটা জায়গায় লুকাই রাখলাম, এই টাকাটা আমি বের করব না। 1 বছর পরে যদি বের করি 100 টাকাই বের হবে, 2 বছর পরে যদি এটা খুঁজে বের করি আবার 100 টাকাই বের হবে, 3 বছর পরেও যদি আমরা খুঁজে বের করি সেক্ষেত্রে 100 টাকাই বের হবে এখান থেকে, ওই জায়গা থেকে যদি লুকানো জায়গা থেকে আমরা খুঁজে বের করি। তার মানে কি এই সব 100 টাকা কি সেম? না, এটা কখনোই নয়। আজকের 100 টাকা আর 1 বছর পরের 100 টাকা, 2 বছর পরের 100 টাকা, 3 বছর পরের যে 100 টাকা, এটা সেম না। কেন সেম না? আমরা যদি একটা এক্সাম্পল নেই, আসলে এটা সমান না। হ্যাঁ, এটাকে আমরা কি বলতে পারি, ইট ইজ নট ইকুয়াল, এটা সমান নয়। তো এখন আমরা তাহলে কিভাবে এটা চিন্তা করতে পারি? কারণটা হচ্ছে যে অর্থের একটা পারচেজিং পাওয়ার বলতে একটা কথা আছে। অর্থের পারচেজিং পাওয়ার সময়ের সাথে নর্মালি কমে যায়। আমরা একসময় শুনে এসেছি যে শায়েস্তা খার আমলে 1 টাকায় 8 মণ চাল পাওয়া যাইত, কিন্তু এখন 1 টাকা ফকিরকে ভিক্ষা দিলেও ফকির নিতে চায় না। তার মানে কি, যে সময়ের সঙ্গে সঙ্গে ওই 1 টাকার যে ভ্যালু বা মানটা অনেক কমে গেছে। নর্মালি আমরা যেটা বলি যে ইনফ্লেশন, এটা সবসময় ইনফ্লেশন হচ্ছে, তো ইনফ্লেশনের কারণে টাকার ভ্যালুটা কমে যায়, অর্থের মূল্যটা কমে যায়, তো পারচেজিং পাওয়ারও কমে যায়। এই কারণে 100 টাকা আজকের 2 বছর পরে 100 টাকা বা 3 বছর পরে 100 টাকা সেম হবে না। হ্যাঁ, আমরা যদি একটা এক্সাম্পল নেই যে আমি এই 100 টাকায় আমি আজকে যদি চাল কিনতে যাই, তাহলে আমি সে ফর এক্সাম্পল আমি 2 কেজি চাল কিনতে পারবো। আমি 100 টাকায় যদি চাল কিনি, আমি তাহলে 2 কেজি চাল কিনতে পারবো আজকে। হ্যাঁ, আজকে। আবার 1 বছর পরে যদি আমি চাল কিনি, চালের দাম বাড়তেছে, হয়তো 1.5 কেজি চাল কিনতে পারবো। হয়তো বা 3 বছর শেষে যে যদি আমি এই 100 টাকায় চাল কিনতে যাই, তাহলে সেক্ষেত্রে আমি 1 কেজি চাল পাবো। তাহলে আজকের 100 টাকা আর 3 বছর পরের 100 টাকা কি সেম হইল? কখনোই না। কারণ আজকে আমি পাচ্ছি 2 কেজি চাল ওই 100 টাকায়, আবার 3 বছর পরে ওই 100 টাকায় আমি 1 কেজি চাল পাবো। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এই 100 টাকা আর এই 100 টাকা এক না। তাহলে এটা আমরা এক করতে পারবো কিভাবে, বা এটাকে আমরা যদি করতে চাই তাহলে আমরা কিভাবে পারবো? অর্থাৎ যেমন আজকে আমরা 100 টাকা দিয়ে আজকে 2 কেজি চাল পাইলাম, 3 বছর পরে আমাকে 2 কেজি চাল কিনতে গেলে, 3 বছর পরে 2 কেজি চাল যদি আমরা কিনি, 100 টাকা যদি 1 কেজি চালের দাম হয় তৃতীয় বছরে, কারণ 100 টাকা 1 কেজি চাল যদি হয়, তাহলে 2 কেজি চাল, এই যে প্রথম বছরে যে 100 টাকায় 2 কেজি চাল পাইতাম, 3 বছর শেষেও যদি 2 কেজি চাল আমরা পেতে চাই, তাহলে আমার যেটা লাগবে হচ্ছে 200 টাকা। আমরা যদি 2 কেজি চাল পেতে চাই 3 বছর পরে, তাহলে আমরা এটা বলতে পারি যে এখনকার 100 টাকা আর 3 বছর পরের 200 টাকা সেম। কারণ কি, 3 বছর পরে 200 টাকা কেন সেম? কারণ আজকের 100 টাকা দিয়ে আমি 2 কেজি চাল পাচ্ছি, আবার 3 বছর পরের যে 200 টাকা, ঠিক এই 200 টাকা দিয়ে আমি 2 কেজি চাল পাচ্ছি। তাহলে আমরা যদি পারচেজিংয়ে পাওয়ারের কথা চিন্তা করি, যে অর্থের যে ক্রয় করার যে ক্ষমতা, সেটার কথা যদি চিন্তা করি, আজকের 100 টাকা আর 3 বছর পরের 200 টাকা সেম। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে মূলত এভাবে চিন্তা করা হয় যে আজকের 100 টাকা, এইটা 3 বছর পরে 200 টাকা, এটা সেম। তাহলে আমি যদি বলি যে 3 বছর পরে কত টাকা, তাহলে বলতে হবে আমাকে 200 টাকা, আর আজকে কত টাকা, আজকে 100 টাকা। সো এইভাবে আমরা চিন্তা করে থাকি। তো আমরা আরও একটু অন্যভাবে একটু এটা এক্সাম্পলটা নিতে পারি। আমরা এক্সাম্পলটা এভাবে নিতে পারি যে আমার কাছে ধরে নেন যে আজকে 100 টাকা আছে, আমার কাছে 100 টাকা আছে। সো আমরা এই 100 টাকা কোনো জায়গায় যদি বিনিয়োগও না করি বা কোনো কিছু না করি, আমি যদি ব্যাংকেও রেখে দেই, তাহলে সেক্ষেত্রে ধরে নেন যে আমরা ব্যাংক থেকে 10% সুদ পাই হিসাবে সুবিধার্থে আমরা ধরে নিলাম 10%, হয়তো আরও বর্তমানে ব্যাংক থেকে আমরা হয়তো একটু কম সুদ পাই, ধরে নিচ্ছি 10%। তাহলে আজকে আমার কাছে 100 টাকা আছে, এই 100 টাকা যদি আমি ব্যাংকেও রেখে দিই, ফিক্সড ডিপোজিট করে রেখে দিই বা কোনোভাবে রেখে দিই, তাহলে এই 100 টাকা 1 বছর পরে সুদ সহ পাবো 100 টাকা, আর সুদ হচ্ছে 10 টাকা 10%। তাহলে আমি পাবো হচ্ছে 110 টাকা। ঠিক 1 বছর পরে পাবো হচ্ছে 110 টাকা। আবার এই 110 টাকা যদি আমরা
আবার ব্যাংক রেখেই দিই সেই অবস্থায়, তাহলে এখান থেকে আবার সুদ পাবো। তাহলে 110 টাকা, এটার উপর আবার 10% পাবো, তাহলে হবে 11 টাকার 110, 121 টাকা। তখন পাবো আমরা 121 টাকা। আবার এটা যদি ব্যাংকে আমরা রেখেই দিই তাহলে আবার সুদ পাবো 10%। তাহলে 10% যদি সুদ পাই তাহলে আরও হয়ে যাচ্ছে হলো 131 টাকার মতো সামথিং, 131 টাকা, 131। তাহলে এখন আমরা যদি এভাবে চিন্তা করি যে আজকে 100 টাকা আমাকে আর 1 বছর পরে 110 টাকা, এটা সেম, তাহলে আমরা বলতে পারবো হ্যাঁ ইটস ওকে, এই দুইটা সমান, এই দুইটা ইকুয়াল। আজকের 100 টাকা আর 2 বছর পরের 121 টাকা, এটা হচ্ছে সেম। আজকের 100 টাকা 3 বছর পরের 131 টাকা, এটা হচ্ছে সেম। কারণ আজকে 100 টাকায় যা পাইতাম হয়তো 3 বছর পরে 131 টাকা তাই পাবো, এরকম একটা ব্যাপার ঘটে আর কি, পারচেজিং পাওয়ার চেঞ্জ হয়, যেটা আমরা চালের এক্সাম্পলটা দিলাম যেটা। তাহলে সেক্ষেত্রে এই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে এই যে ব্যাপারটা, এটাকে আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে টাইম ভ্যালু অফ মানি, যেখানে আজকেই যে ভ্যালুটা এইটাকে আমরা বলি প্রেজেন্ট ভ্যালু। আজকের যে ভ্যালুটা এটাকে আমরা বলি প্রেজেন্ট ভ্যালু। ঠিক 1 বছর পরের যে ভ্যালুটা এটাকে বলা হচ্ছে 1 বছর পরে ফিউচার ভ্যালু। এটা যেমন 1 বছর পরের ফিউচার ভ্যালু, আবার 2 বছর পরে এটা একটা ফিউচার ভ্যালু, এভাবে আমরা চিন্তা করতে পারি, এটাও একটা ফিউচার ভ্যালু। অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু অলওয়েজ, আমরা এটা রিমেম্বার করব যে প্রেজেন্ট ভ্যালু বা আজকের যে ভ্যালু এটা অলওয়েজ একটা হবে, ফিউচার ভ্যালু অনেক হইতে পারে কিন্তু প্রেজেন্ট ভ্যালু হবে একটাই। তাহলে আজকে যেটা আমার 100 টাকা, যেটাকে আমরা বলছি প্রেজেন্ট ভ্যালু বা আজকের ভ্যালু, আজকের আমার 100 টাকা, ঠিক 1 বছর পরে সেটা হচ্ছে 110 টাকা, 2 বছর পরে হচ্ছে 121 টাকা, 3 বছর পরে 131 টাকা। সুতরাং নর্মালি আমরা ইন এ সেন্স আমরা এজ মানে নর্মাল পিপল এভাবে চিন্তা করতে পারি যারা আমরা সাধারণ মানুষ, যে আজকে 100 টাকা 3 বছর পরেও যদি কেউ আমাকে 100 টাকা দেয় তাহলে হয়তো সেমই হইলো, তো 100 টাকাই তো পাইলাম, কিন্তু আসলে সেম না। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বলছে যে আজকের 100 টাকা আর 3 বছর পরে 131 টাকা, এইটা হচ্ছে সেম। বা আজকের 100 টাকা 2 বছর পরে 121 টাকা, এটা সেম। বা আজকের 100 টাকা 1 বছর পরে 110 টাকা, সেম। বা অন্যভাবে আমরা চিন্তা করতে পারি 3 বছর পরে 131 টাকা, এটা যে 3 বছর পরে 131 টাকা সেটা আজকে হচ্ছে 100 টাকা। 2 বছর পরে 121 টাকা, সেটার ভ্যালু আজকে হচ্ছে 100 টাকা। 1 বছর পরে যেটা 110 টাকা সেটার আজকের ভ্যালু হচ্ছে 100 টাকা। তো আমরা যেটা দেখলাম যে এটাকে বলছি আমরা প্রেজেন্ট ভ্যালু, এটা হচ্ছে ফিউচার ভ্যালু, এগুলো এবং প্রেজেন্ট ভ্যালু একটাই হয়। এখন আমরা একটু দেখি যে আসলে প্রেজেন্ট ভ্যালু আর ফিউচার ভ্যালুর যে ফর্মুলাটা এটা কিভাবে আসে। প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু যেটা, এটার ফর্মুলাটা কিভাবে আসে। ফর্মুলাটা হচ্ছে যে আমরা একটু আগে দেখলাম যে আমার সে ফর এক্সাম্পল আমার কাছে এখন বা আজকে বা টুডে, এখনই টুডে আছে হচ্ছে 100 টাকা, এটা আজকে আমার কাছে আছে 100 টাকা। ব্যাংকে যদি আমরা টাকা জমা রাখি, ব্যাংকে এই টাকাটা জমা রাখি, তাহলে আমরা সুদ পাবো 10% ইন্টারেস্ট পাবো, বা 10% সুদ পাবো, 10%। তাহলে এইটা 1 বছর পরে, আফটার 1 ইয়ার, 1 বছর পরে কত টাকা পাবো সেটা আমরা একটু আগেই ক্যালকুলেট করে আসলাম অলরেডি। যেটা আমরা কিভাবে পাই, যে আমি 100 টাকা, হ্যাঁ 100 টাকা যে ছিল আমার, এটা তো আছেই, প্লাস একটা বছর যে আমি আবার এই 100 টাকার উপরে সুদ পাবো 10% অফ 100, 100 টাকার 10% আমি সুদ পাবো 1 বছর পরে। তাহলে 1 বছর পরে আমার অ্যামাউন্টটা কত দাঁড়াবে, দাঁড়াবে 100 মূল অ্যামাউন্ট, আর 10% অফ 100, এটার সুদ পাবো যে 10%, সেটা হচ্ছে 10 টাকা। তাহলে 1 বছর পরে হয়ে যাবে 110 টাকা। অর্থাৎ আজকের 100 টাকা 1 বছর পরে হয়ে যাচ্ছে 110। তো আমরা যে আজকের যে 100 টাকা, যেটা আজকের 100 টাকা, এটা যে 1 বছর পরে 110 টাকা হয়ে গেল, এটা আমরা কিভাবে যাইতে পারি এই জায়গাটায়, কিভাবে যাইতে পারি। অর্থাৎ আমরা চাচ্ছি যে আমরা ফিউচার ভ্যালু ক্যালকুলেট করব। ফিউচার ভ্যালু এটার জন্য আমার একটা প্রেজেন্ট ভ্যালু লাগে,
প্রেজেন্ট ভ্যালু এইটা, আচ্ছা অর্থাৎ 100 টাকা আমরা হলো যে 110 টাকাটা কিভাবে পাইলাম সেটা একটু যদি আমরা চিন্তা করে দেখি। আমরা যে 110 টাকা 1 বছর পরে পাইলাম, 100 টাকা এখনও আছে, আমরা 10% সুদে ব্যাংকে রাখলাম, 1 বছর পরে পাইলাম 110 টাকা। এটা কিভাবে পাইলাম, অর্থাৎ ফিউচার ভ্যালু 110 টাকা, এটা ক্যালকুলেশনটা কিভাবে হইলো? অর্থাৎ মূলত এখানে 100 টাকা প্লাস 10%, 10% অর্থাৎ 10% আমরা এটা হলো যে 10% এটাকে আমরা 10/100ও লিখতে পারি এটা, বা সরাসরি 10% লিখলেও কোনো প্রবলেম নাই, 10% লিখলেও কোনো সমস্যা নাই, যে এটা 10% অফ 100 এরকম এইভাবে আসলো আসলে। অর্থাৎ এইভাবে যদি আমরা দেখি যে 100 টাকা প্লাস 10% অফ 100 হচ্ছে 10 টাকা, 100 টাকার 10% সুদ, তাহলে আমার হয়ে গেল 110 টাকা। এইভাবে আমরা ফিউচার ভ্যালুটা পাইলাম। আমরা যদি আমরা এখানে দেখি, মানে ফাইন্যান্সের কথা না ভেবে নর্মালভাবে যদি চিন্তা করি যে মূল অ্যামাউন্ট যেটা আমার তো সেটা থাকবেই, আর সুদ পাবো 10 টাকা, এই হয়ে গেল 110। এখন এটা যে বিষয়টা যে আমরা দেখলাম 110 কিভাবে হলো, এটাকে যদি আমরা ফর্মুলা দিয়ে দেখাতে চাই, এটা যদি আমরা এইভাবে দেখাতে চাই যে এখানেও 100 টাকা, এখানেও 100 টাকা, এটা যদি আমরা কমন নেই, তাহলে এখানে থাকে হচ্ছে, এই জায়গায় থাকে হচ্ছে 1 প্লাস, আর এই জায়গায় থাকে হচ্ছে 10%, এরকম থাকে। হ্যাঁ, যে এই যে ব্যাপারটা এখানে যে আমরা 100 এবং 10 ইন্টারেস্ট পাইলাম, এটাকে যদি আমরা এই 100টা এখানেও আছে এখানেও আছে, তো এটা এখানে কমন নেওয়া যায়, আমরা কমন নিয়ে নিলাম। তাহলে এখানে 100 আমরা তো নিয়ে নিছি, তাহলে 100কে 100 কমন নেওয়া মানে ভাগ দিয়ে আমরা জানি, সো 100কে 100 দিয়ে ভাগ দিলে থাকে 1 প্লাস এখানে যে 100 আমরা নিয়ে নিছি, 100 কেটে গেল, তাহলে থাকলো হচ্ছে 10%, তাহলে এটা হচ্ছে 100 ইন্টু 1 প্লাস, অর্থাৎ 1 প্লাস 10% এরকম হয়ে গেল। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি যে 100, আমরা এটা যদি ইয়াভাবে লিখি, একটু অন্যভাবে লিখি, অর্থাৎ ফিউচার ভ্যালু সমান হচ্ছে এভাবে যদি লিখি, ফিউচার ভ্যালু সমান এই 100 টাকা, এই 100 টাকা যেটা আমাদের হাতে আছে, এই 100 টাকা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। অর্থাৎ ফিউচার ভ্যালুর যে ফর্মুলাটা এরকমভাবে আমরা আনতে পারি, এই 100 টাকা হচ্ছে আজকের প্রেজেন্ট ভ্যালু, আর 1 প্লাস এই যে ইন্টারেস্ট রেট সেটাকে আমরা বলছি আই, ইন্টারেস্ট রেটটাকে আমরা বললাম আই। তাহলে ফিউচার ভ্যালুর ফর্মুলা হচ্ছে যে প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস আই। এখন আমরা যে একটু দেখি যদি যে আমাদের 100 টাকা, 100 টাকা, 1 প্লাস আই মানে 10%, তো 10%কে আমরা 0.10 লিখতে পারি, এটা একটু মনে রাখবো আমরা, যে 10% এটা ইকুয়াল টু, আমরা জানি যে 10 ডিভাইডেড বাই 100 অর্থাৎ 0.10, সেম। এই 10% এইটা অথবা এইটা সেম, তো আমরা এইটা ফাইন্যান্সে সবসময় এইভাবে লিখবো আমরা। 20% এটা ইকুয়াল টু মানে 20/100, 20% মানে 20কে 100 দিয়ে ভাগ, মানে 100 ভাগের 20 ভাগ। এটাকে যদি আমরা 20কে 100 দিয়ে যদি ভাগ দিই, 20কে যদি 100 দিয়ে ভাগ দিই, তাহলে 0.20 হবে। আবার যদি 5% যদি হয়, তাহলে এটা মানে হচ্ছে 5/100, 100 ভাগের 5 ভাগ। এটাকে 5কে যদি 100 দিয়ে ভাগ দিই, তাহলে 0.05। তাহলে আমরা ফাইন্যান্সে 5% মানে আমরা এটা ইউজ করব 0.05, 20% মানে 0.20, 10% মানে 0.10, 12% মানে হচ্ছে 0.12। না বুঝলে আমরা সেটাকে 12কে 100 দিয়ে ভাগ দিব, তাহলে হয়ে যাবে কত আসতেছে। আচ্ছা, এখন যেটা আমরা তাহলে এটা দেখে নিলাম, এখন তাহলে আমরা দেখলাম যে এখানে 100, অর্থাৎ আমরা যে প্রেজেন্ট ভ্যালুর যে ফর্মুলাটা পাইলাম এইটা হচ্ছে এইটা, এই যে আমরা একটু আগে দেখলাম এরকম যে 100 ইন্টু 1 প্লাস 0.10, তাহলে 100 আর এটা যদি যোগ করি তাহলে কি হয়, এটা তো গুণাকারে আছে যেহেতু ব্র্যাকেট, 100 ইন্টু এটা যোগ করলে 1.10, তাহলে 100 ইন্টু 1.1 তাহলে হয়ে যাচ্ছে 110। তাহলে আজকে যেটা 100 টাকা 1 বছর পরে হয়ে যাচ্ছে 110 টাকা। সো এইটাকে আমরা বলছি ফিউচার ভ্যালুর ফর্মুলা। কিন্তু এখানে প্রশ্ন হইল যে আমরা একটু আগে এরকম দেখে আসছিলাম, একটু মনে করাই দিই যে তাহলে আমরা একটা ফর্মুলা পেয়ে গেলাম ফিউচার ভ্যালু। আচ্ছা, একটু আগে আমরা এরকম দেখে আসছিলাম যে ইয়ার 0, এরকম ইয়ার 0, এখানে 100 টাকা আমার আছে, তাহলে এটা 100 টাকা, 10% যদি আমরা সুদ পাই তাহলে ইয়ার 1 1 বছর পরে হবে হচ্ছে 110 টাকা। তারপরে ইয়ার 2, এখানে যে হচ্ছে টাকা
110, এটার উপর 10% আবার সুদ পাবো আমরা, হ্যাঁ, তাহলে হলো যে 11, তাহলে 121 টাকা এরকম। তাহলে যেটা আজকে 100 টাকা, সেটা 1 বছর পরে সেটা হচ্ছে 110, আবার সেটাই 2 বছর পরে হচ্ছে 121। তাহলে এখানে যদি আমরা ফিউচার ভ্যালু যেটা বললাম যে এটা 100 টাকা, আজকে আমরা একটু আগে যেটা দেখলাম যে আজকে 100 টাকা, 1 বছর পরে 110 টাকা, ঠিক আছে। কিন্তু যেটা যদি 2 বছর পরে হয়, তাহলে সেক্ষেত্রে এই জায়গায় শুধু পাওয়ার একটা আসবে, বা এন, নাম্বার অফ ইয়ার যেটাকে আমরা বলছি, এন একটা পাওয়ার আসবে। 2 বছর পরে হলে 2 হবে, 3 বছর পরে 100 টাকা কত হবে, তাহলে পাওয়ার আসবে 3, 4 বছর পরে কত হবে, পাওয়ার আসবে 4, এরকম এভাবে আমরা করব। তাহলে যেটা আমরা দেখলাম যে হ্যাঁ, প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 100 টাকা। আমরা জানতে চাচ্ছি যে আমার 100 টাকা 2 বছর পরে কত হবে। তাহলে 1 প্লাস আই মানে 10%, আমরা ধরে আসছি সবসময় যে সুদের হার 10%, তাহলে সেক্ষেত্রে 0.10। কিন্তু এটা চাচ্ছি যে 2 বছর পরে কত হবে, তাহলে 2 বছর পরে এই জায়গায় এন, নাম্বার অফ ইয়ার, এই জায়গায় হবে 2, যখন 2 বছর হবে 2। 3 বছর পরে কত টাকা হবে, তা হবে 3। 5 বছর পরে কত হবে, 5। 100 বছর পরে কত হবে, তাহলে এই জায়গায় পাওয়ার হবে 100। তো আমরা চাচ্ছি যে 100 টাকা 2 বছর পরে আমার কত হবে, আমরা জানি কিন্তু 100 টাকা যদি আজকে আমরা জমা রাখি, 2 বছর পরে হবে 121 টাকা। তাহলে সেক্ষেত্রে এই যে এটা আমরা প্রেজেন্ট ভ্যালু 100 টাকা এটা বসালাম, আর এটা যদি আমরা করি, গুণ করে দিই, মানে এটা ব্র্যাকেট মানে গুণ আকারে আছে, সো 1 প্লাস, তাহলে হবে 1.10, আর এখানে পাওয়ার হবে 2, অর্থাৎ এখানে আমরা সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে এটা ইজিলি ক্যালকুলেট করতে পারি, বা নর্মাল ক্যালকুলেটরেও হয়, অর্থাৎ 1.10 এখানে 2 বার আছে। তাহলে এখানে যদি আমরা গুণ করে দিই 100, আর এটাকে যদি সাইন্টিফিক ক্যালকুলেটরে যদি আমরা পাওয়ার দিই যে 1.10 পাওয়ার 2, অথবা 1.10 ইন্টু 1.10, 2 বার যদি আমরা দুইটা যদি গুণ করে দিই, যেভাবেই করি না কেন, তাহলে এই জায়গায় আসবে হচ্ছে 1.21। তাহলে 100কে যদি আমরা 1.21 দিয়ে গুণ করি, তাহলে হবে 121, অর্থাৎ 100 টাকা আজকের, এটা ঠিক 2 বছর পরে আমাদের হয়ে যাবে 121 টাকা। তাহলে আমরা যে ফিউচার ভ্যালুর যে ফর্মুলাটা, সেটা কিন্তু আমরা কীভাবে হয় সেটা একটু দেখে নিলাম ইজিলি, যে এটা হ্যাঁ আজকে 1 বছর পরে হলে পাওয়ার 1, 2 বছর পরে হলে পাওয়ার 2, 3 বছর পরে হলে পাওয়ার 3, এভাবে আমরা করতে পারি। তো এখানে যদি আমরা ফিউচার ভ্যালুর এই ফর্মুলাটা বুঝতে পারি, তাহলে এখান থেকে তো প্রেজেন্ট ভ্যালু ফর্মুলাটাও চলে আসছে, যে প্রেজেন্ট ভ্যালু। সো এটাকে আমরা যদি টোটালি উল্টে দেই, এইটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে কি হয়, এই যে এইটা প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস আই ইন্টারেস্ট রেট পাওয়ার এন ইকুয়াল টু ফিউচার ভ্যালু। তাহলে প্রেজেন্ট ভ্যালু এটা যদি আমরা রাখি এই পাশে, প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন। তাহলে প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলা হচ্ছে এইটা। তাহলে আমরা এখান থেকে ফর্মুলাটা পেয়ে গেলাম। দুইটা ফর্মুলা আমরা একটু মনে রাখবো। তো আমরা দুইটা ফর্মুলা এখানে একটু লিখে দিই, সেটা হচ্ছে যে সেটা হলো ফিউচার ভ্যালু বা এফ ভি, ফিউচার ভ্যালু এফ ভি, এফ ফর ফিউচার, ভি ফর ভ্যালু। এটা হচ্ছে যে প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। ফিউচার ভ্যালু এটা হচ্ছে পিভি মানে প্রেজেন্ট ভ্যালু বা আজকে কত টাকা আছে, 1 মানে এটা ফর্মুলার 1, তারপরে আই মানে ইন্টারেস্ট রেট, এন মানে নাম্বার অফ ইয়ার, কয় বছর পরে ফিউচার ভ্যালু ক্যালকুলেট করতে যাচ্ছি আমরা। আর প্রেজেন্ট ভ্যালুর যে ফর্মুলাটা আমরা এখান থেকেই দেখালাম যে প্রেজেন্ট ভ্যালু জাস্ট এটা এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হয়ে যাবে। তাহলে ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন, এই ফর্মুলাটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলা। এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলা। তাহলে আমরা দুইটা ফর্মুলা জেনে নিলাম, এই দুইটা ফর্মুলা দিয়ে আমরা যে কোনো প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালু ক্যালকুলেট করতে পারবো। তো যেটা আমরা এখন দেখতে পারি যে ধরে নেন যে আমার আমি বললাম যে আমার 2 বছর পরে আছে 121 টাকা, আমরা সুদ পেয়েছি 10% করে, ব্যাংক থেকে সুদ পেয়েছি 10%, 2 বছর পরে দেখলাম আমার ব্যাংকে আছে 121 টাকা। তাহলে জমা রেখেছিলাম কত, এটা হচ্ছে 100 টাকা জমা রেখেছিলাম, কিন্তু আমরা এটা জানি না। তাহলে এটা আমরা ক্যালকুলেট করতে যাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমার ক্যালকুলেট করতে হবে হচ্ছে যে প্রেজেন্ট ভ্যালু, অর্থাৎ আজকে কত টাকা জমা রেখেছিলাম। তাহলে সেক্ষেত্রে আমরা এটা যদি দেখি যে প্রেজেন্ট ভ্যালু বা আজকে কত টাকা জমা রেখেছিলাম, আজকে যদি আমরা আসি ইয়ার জিরো মানে প্রেজেন্ট ভ্যালু, তাহলে সেক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালু আমরা জানি যে ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন। তো আমরা বললাম যে আমরা দেখতে চাচ্ছি যে আমরা 2 বছর পরে, ইয়ার 2, এটা 2 বছর পরে হচ্ছে 121 টাকা, তাহলে আজকে কত টাকা আমরা জমা রেখেছিলাম। তাহলে ফিউচার ভ্যালু হচ্ছে, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু ফিউচার ভ্যালু হচ্ছে 121 টাকা,
ওয়ান প্লাস আই মানে 10%, মানে 0.10, আর আমার হলো যে এন, হ্যাঁ 2 বছর পরে, মানে পাওয়ার হচ্ছে 2। তাহলে 121 121, হ্যাঁ এটা যদি 1.10 পাওয়ার হচ্ছে 2, তাহলে 121 ডিভাইডেড বাই এটা যদি আমরা ইয়ে করে দিই তাহলে 1.21 হবে। তা এটাকে যদি আমরা ভাগ দিই তাহলে হয়ে যাবে 100। তাহলে আজকে আমার 100 টাকা ছিল, সেই 100 টাকা অর্থাৎ আমরা 2 বছর আগে 100 টাকা জমা রেখেছিলাম, সেটা দিয়ে আমরা 121 টাকা পেয়ে গেছি 2 বছর পরে। সো এইভাবে আমরা প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেট করতে পারি যে এইটার প্রেজেন্ট ভ্যালু 100 টাকা, আমরা এটা জানি 121-এর প্রেজেন্ট ভ্যালু 100 টাকা, বা 110-এর প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 100 টাকা। আমরা এইভাবে চিন্তা করতে পারি যে কোনো অ্যামাউন্ট যদি দেওয়া থাকে, 3 বছর পরে যদি দেওয়া থাকে জাস্ট পাওয়ার 3 হবে, 5 বছর পরে এত টাকা, তাহলে আজকে কত, তাহলে এই জায়গায় পাওয়ার শুধু 5 হবে। সো এইভাবেই মূলত আমরা প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু ক্যালকুলেট করতে পারি, যেটা বেসিক যেটা আমাদের ধারণা, সেটা আমরা আশা করি এখান থেকে পেয়ে গেছি যে ফিউচার ভ্যালু ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন, প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন। সো এই হলো আমাদের মূলত প্রেজেন্ট টাইম ভ্যালু অফ মানির মূল যে ধারণা, এবং কিভাবে আমরা প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু ক্যালকুলেট করতে পারি। সো আমার আজকের যে আলোচনায় থাকার জন্য সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।